আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টার কার্যালয়ে। কাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি, সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বলছে বিএনপি। সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। 5 আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই ডিএমপি। বেগম জিয়ার নেতৃত্বে ভোটের চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি, প্রত্যাশা নেতাকর্মীদের। আগামী নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। মার্কিন শুল্কের বাড়তি চাপে পোশাকের মূল্যে কোনো ছাড় না দিতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ বিজিএমইএ সভাপতির। ট্যারিফ নিয়ে স্বস্তি থাকলেও সুযোগ নেই আত্মতৃপ্তির। এবং 33 জুলাই শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়ে জুলাই ঘোষণাপত্র। এরই মধ্যে অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐক্যমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। তবে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি কিনা এমন তথ্য নিশ্চিত করেননি তিনি। কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি। আশিকুর রহমান, এটিএন বাংলা। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও সংসদ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেবারও দাবি জানায় এনসিপি। এদিকে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির পর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বলেন, এই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ও সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। এ সময় গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদের ঘোষণাপত্রের মাধ্যমে এ আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করেন তিনি। যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব। এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। সেখান থেকেই দলের আগামী রূপরেখা তুলে ধরা হবে বলে জানান এনসিপির এই আহ্বায়ক। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, বিদেশ থেকে এসে কিছু আতেল দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, যা মানুষ মেনে নেবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা করবে সংসদ। তার জন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদের। সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন, প্রত্যেকটি হতে হবে সংসদের মধ্যে। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমদ বলেন, বিশ্বে অনির্বাচিত কোনো সরকারের সংবিধান সংশোধনের নজির নেই। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যানুপাতি হবে, না আসন অনুপাতি হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘোরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা ফিরবে না। দেশবাসীর আশা, সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জনগণের জয় অনিবার্য। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। রায়েরবাজার গণকবরে দাফন করা ১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে তাদের লাশ কবর থেকে তোলা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মনির হোসেন তপুর রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় 5 আগস্ট কেন্দ্র করে দেশে নাশকতার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার বিষয়ে তদন্ত শেষেই জানা যাবে বলে জানান তিনি। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। পরে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে গিয়ে তাদের জন্য দোয়া করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আশপাশের উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জেরা করেন তিনি। পরিবারের অনুমতি নিয়ে গণকবরে দাফন করা 114 শহীদের ডিএনএ সংগ্রহ করা হবে বলেও জানান উপদেষ্টা। তাদের আত্মীয় স্বজন অনেকেই কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়, ওটাও আমরা তাদের অ্যালাউ করব, যদি তার কোথাও যদি নিতে চায়। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 5 আগস্টকে কেন্দ্র করে ঢাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে মহানগর পুলিশ ডিএমপি। রাজধানী মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সংস্থার মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আগামী মঙ্গলবার উদযাপন করা হবে শেখ হাসিনা সরকারের পতন দিবস। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির এই দিনে সারা দেশে নানা কর্মসূচি পালন করবে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। তবে দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছড়াচ্ছেন নানা উত্তেজনা। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ বলছে, 5 আগস্টকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। ক্যাবি কনভেনশন হলে যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে, এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আপাতত নিরাপত্তার শঙ্কা নেই। রাজধানী জুড়ে পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছে ডিএমপি। আমরা যেটা কাজ করছি, যে আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা আপাতত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, এই ধরনের প্রত্যেকটা জায়গায় চিরুনি অভিযান চলতেছে। মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। নাশকতা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কোনো তথ্য নগরবাসীর কাছে থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করেছে ডিএমপি। পুলিশে সহায়তা দিতে পারবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়া এখনও অনিশ্চিত। আইনি কোনো বাধা না থাকলেও মূলত অসুস্থতার কারণেই বেগম জিয়া প্রার্থী নাও হতে পারেন। ব্যক্তিগত চিকিৎসক ও দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি খালেদা জিয়া। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা, বেগম জিয়ার নেতৃত্বেই জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসার পর কোনো নির্বাচনে পরাজিত হননি তিনি। 1991 থেকে 2008 প্রতিটি জাতীয় নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিজিটাল মানে আপনাদেরকে অভুক্ত রাখা। তার আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশিরভাগ ক্ষেত্রেই বরণ করতে হয়েছে শোচনীয় পরাজয়। বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুর্নীতির মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয় আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পান বেগম জিয়া। তাই বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন দলীয় প্রধান। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এই ব্যাপারে। এটা সিদ্ধান্ত নিলে ম্যাডামের তো ইলেকশন ক্যাম্পেইন করতে হবে না,
ম্যাডাম দাঁড়াতে চাইলেই দাঁড়িয়ে যাবেন। তো আমরা সেই ব্যাপারটা এখনো পার্টিতে আলোচনা হয়নি এবং ম্যাডামের কনসেন্ট আমরা পাইনি, এগুলোর আলোচনার মধ্যে আছে। তিনি জাতীয় নেতায় পরিণত হয়ে গেছেন। গণতন্ত্রের ব্যাপারে তিনি অভিভাবক। বিএনপি তাকে শুধু বিএনপির সম্পদ মনে করে না, বিএনপি মনে করে যে তিনি বাংলাদেশের সম্পদ, গণতন্ত্রের সম্পদ। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি তার শারীরিক জটিলতা দেখা দিলে গভীর রাতে আবারও হাসপাতালে যেতে হয় বেগম জিয়াকে। ফলো আপ চিকিৎসার জন্য বিএনপি প্রধান আবারও লন্ডন যাচ্ছেন বলেও খবর গণমাধ্যমে। সারা জাতি দল সবাই প্রত্যাশা করে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সেটা মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজের ইচ্ছারও একটি বিষয় আছে। ওনার স্বাস্থ্যের অবস্থাও আমাদের বিবেচনা নিতে হবে। সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্তটা জানার জন্য, দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। নীতি নির্ধারকরা জানান, বেগম জিয়া প্রার্থী হলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে বিএনপির নেতৃত্ব দেবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন শুল্কে বাড়তি চাপে পোশাকের মূল্যে কোনো ধরনের ছাড় না দিতে গার্মেন্টস মালিকদের অনুরোধ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সংবাদ সম্মেলনে তিনি জানান, মার্কিন ট্যারিফ নিয়ে স্বস্তি থাকলেও আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। পোশাকের দামের বাইরে জাহাজীকরণ সহ অন্যান্য খরচ ক্রেতাদেরই বহন করার কথা। তাই রপ্তানিকারকরা দাম নিয়ে যেন কোনো আপোষ না করেন। শারফুল আলমের রিপোর্ট। কয়েক দফায় সরকারি পর্যায়ে বৈঠক শেষে অবশেষে বাংলাদেশি রপ্তানি পণ্যে 20% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্ক নিয়ে কয়েক মাসের সমস্যার সমাধান হওয়ায় সংবাদ সম্মেলনের শুরুতেই বিজিএমই সভাপতি যুক্তরাষ্ট্র এবং অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুল্ক হার কমলেও এখনই আত্মতুষ্টির কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে সরকারকে দীর্ঘমেয়াদী আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফ ছিল 16.5%, যেটা MFN এর অধীনে দিতাম। এখন যে অতিরিক্ত 20% শুল্ক নির্ধারিত হয়েছে, এর ফলে আমাদের মোট শুল্ক দাঁড়াবে 36.5%-এর মতো। এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান আছে। বিজিএমই সভাপতি জানান, মার্কিন নির্বাহী আদেশ মতে দেশটিতে রপ্তানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের 50% কাঁচামাল ব্যবহার করলে শুল্ক আরও এড়ানো সম্ভব। তবে শর্ত অনুযায়ী পোশাক রপ্তানিতে জাহাজীকরণ এবং শুল্কের মতো খরচ বহন করতে হয় ক্রেতা প্রতিষ্ঠানকেই। তাই শুল্কের চাপে পোশাকে যেন গার্মেন্টস মালিকরা দাম না কমান, সেই পরামর্শ দিয়েছেন পোশাক শিল্পের উদ্যোক্তাদের। আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএ তে কোনো প্রোডাক্ট রপ্তানি করি, তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে, তাহলে ওই 50%-এর উপর এই 20% আরোপিত হবে না। ফ্রেট, ট্যারিফ, ডিউটি সবসময় বাইরে দিয়ে থাকেন, সুতরাং বাড়তি ট্যারিফ তারাই বহন করবেন। কোনো নির্দিষ্ট ফ্যাক্টরির যদি কোনো বাইরের সাথে পেমেন্ট টার্মস LDP হয়, অর্থাৎ ল্যান্ডেড ডিউটি পেড, সেটা তার ইন্ডিভিজুয়াল বিষয়, বাট ব্রডার সেন্সে এটা বাইরেই বহন করবেন। এটাই আমাদের মেম্বারদের কাছে এই ক্লিয়ার মেসেজটা আমরা দিতে চাই। সংবাদ সম্মেলনে বিজিএমইএ জানিয়েছে, শুল্ক কমায় গার্মেন্টস মালিকদের মাঝে স্বস্তি ফিরলেও মূল্য বাড়ায় মার্কিন ক্রেতারা পোশাক কিনা কমিয়ে দিলে এর প্রভাব পড়বে গার্মেন্টস শিল্পে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নির্বাচিত সরকার ছাড়া শক্তিশালী রাষ্ট্র হয় না মন্তব্য করে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জাতীয় নির্বাচন যতই দেরিতে হবে, ফ্যাসিবাদী শক্তি ততই মাথা চাড়া দেবে। রিপোর্ট মিজান শাহজাহানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে, এ নিয়ে বিতর্কে অংশ নেন ইডেন মহিলা কলেজ ও তেজগাঁও কলেজের বিতার্কিকরা। বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, তাহলে জুলাই চেতনা সমুন্নত থাকবে তো? আপনি আমি ভালো থাকতে পারবো তো? শুধু ঐক্য দিয়ে তাদেরকে রুখতে যান, তাহলে মাননীয় স্পিকার, আমাদের সারা বছর শুধু এই আন্দোলনই করে যেতে হবে। বিতর্কের মূল্যায়ন পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল এমন কথা তার জানা নেই। জাতীয় সরকার হলে সংসদে বিরোধী দলের
কাছে জবাবদিহিতার সুযোগ থাকে না মন্তব্য করে তিনি বলেন, কোনো কারণে জুলাই ঐক্য বিনষ্ট হলে ছাত্র জনতার রক্ত বৃথা যাবে। বিরোধিতার নামে যদি আমরা এমন সিচুয়েশন করি যেখানে ফ্যাসিবাদ আবার পুনরুত্থানের সুযোগ পায়, সেটা ভুল হবে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত, যে কোনো প্রয়াস হোক, আমরা কি তার বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই না? একইভাবে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধেও কি জাতীয় ঐক্য চাই না আমরা? ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বহুমত গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু ফ্যাসিজম প্রশ্নে কোনো আপোষ চলবে না। জুলাই আমাদেরকে পুনরায় শিখিয়েছে, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশে ফিরে আসে, কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশে অবস্থান করে, সেই ফ্যাসিস্টকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। সুতরাং জুলাইয়ের ঐক্যকে কোনোভাবে আমরা বিনষ্ট করতে দিতে পারি না। জুলাইয়ের ঐক্যকে আমরা বিনষ্ট করতে দেব না। তার আশঙ্কা, নির্বাচন আয়োজনে দেরি করলে দেশে অরাজকতা বাড়তে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই ভোট চান নজরুল ইসলাম খান। নির্বাচনটা যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে হয়, জনগণের স্বার্থ বা রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি শুধুই সংসদের মাধ্যমে পাস না হয়ে গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়ার বিধান থাকে, তাহলে অনেক সংকট আমরা অতিক্রম করতে পারবো। দেশের মানুষ কবে ভোট দিতে পারবে, কবে ভোট হবে, সেই সংখ্যা দূর করবার জন্য লন্ডন বৈঠকে যে একটা যৌথ ইশতেহার, যৌথ ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়ন কিন্তু জনগণ বাংলাদেশে দেখতে চায়। আমরা মনে করি যদি বাংলাদেশে নির্বাচন যত বিলম্বিত হবে, তত আমাদের চাঁদাবাজি বাড়বে, মব সন্ত্রাস বাড়বে, লালন সঙ্গীত বন্ধ করার চেষ্টা করা হবে, মাজার ভাঙবে, চাঁদাবাজি সহ নানা রকম অপকর্ম বাড়তেই থাকবে। বিতর্কে বিজয়ী হয় ছায়া সংসদে সরকারি দল ইডেন মহিলা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবেন শেখ হাসিনা, তা কেই বা জানত? ৩৩ জুলাই হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। নানা ষড়যন্ত্র, দমন নিপীড়ন মাথায় নিয়ে আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছিল। এতে দ্রোহের আগুনে জ্বলে ওঠে মুক্তিকামী জনতা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহ যাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দেয় স্বৈরাচারের মসনদে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত, গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে, আমি তাদের সাথে নিজে বসতে রাজি। তখন আলোচনায় বসার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা। স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র হাজারো মানুষ। সরকার শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। ৬ সমন্বয়ক জানান, চাপ প্রয়োগ করে ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন। এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। সহিংসতার ঘটনায় বিচার চেয়ে জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দ্রোহযাত্রাতে যোগ দেয়। ধানমন্ডিতে শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, তা কখনোই হতে পারে না। এ সময় ঘোষণা আসে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের। ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবলই একটি সংখ্যা নয়, এর মাঝে আছে হাজারো শহীদের আত্মত্যাগ আর বিভৎস এক সময় যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প।
মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে বলে মনে করেন না মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সংস্কার করা না হলে সে সংবিধানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেন ফরিদা আক্তার। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলারা মূলা ঝুলিয়ে রেখেছে। দ্রুত জুলাই হত্যার দৃশ্যমান করারও দাবি করেন সার্জিস। হার্টের সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী ইউনাইটেড হাসপাতালে সকালে তার ওপেন হার্ট সার্জারি করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির। পরে তিনি জানান, আমিরে জামায়াতের 2টি ধমনীতে 4টি বাইপাস করেছেন তারা। ডাক্তার শফিকুর রহমান সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর বাসায় ফিরতে পারবেন বলে আশা করছেন চিকিৎসক ও দলের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রথম প্রমাণ হচ্ছে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে গেল 19 জুলাই জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে ঢলে পড়েন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে কিছুটা সুস্থ বোধ করলে পরে ডায়াস ছাড়া বসেই বক্তব্য শেষ করেন দেশের এই বর্ষিয়ান রাজনীতিবিদ। পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও দুদিনের বিশ্রাম শেষে রংপুর, খুলনা, মৌলভীবাজারের দলীয় কর্মসূচি শেষ করে আবারও অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। গেল বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা নিরীক্ষায় তার হার্টে ধরা পড়ে কয়েকটি ব্লক। প্রথমে দলের পক্ষে সিদ্ধান্ত হয় দেশের বাইরে নিয়ে হার্টের অপারেশন করার, তবে বিদেশ নয়, নিজ দেশেই চিকিৎসা নেবেন বলে জানিয়ে দেন আমিরে জামাত। অবশেষে শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার হার্টের সফল অস্ত্রোপচার করেছেন দেশের সুনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির ও তার চিকিৎসক দল। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয়। ইনশাআল্লাহ ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। ওপেন হার্ট সার্জারির পর ডাক্তার শফিকুর রহমান আরও 3 দিন হাসপাতালের নিবিড় পরিচর্যায় থাকবেন। সুস্থ হয়ে খুব দ্রুতই তিনি রাজনীতির মাঠে ফিরবেন বলে আশাবাদী জামায়াতের নেতারা। অপারেশন পরপরই খুবই কষ্ট হয়, আচ্ছা আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন, সবার কাছে দোয়া চাই। সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ, জাতি, উম্মার জন্য, জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন। এর মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়বে বলেও মনে করেন তারা। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা এড়াতে কোনো তাড়াহুড়ো না করে প্রশিক্ষণ ও খোঁজ খবর নিয়ে বিদেশ যেতে কর্মীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা আসিফ নজরুল। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। ফলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। যোগান বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে মাছের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে প্রত্যাশা করছেন ইলিশ ব্যবসায়ীরা। তারা জানান, সাগর মোহনায় ধরা পড়তে শুরু করেছে ইলিশ। এ কারণে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, যা কিছুদিন আগে বিক্রি হয়েছে 2700 থেকে 2800 টাকায়। মৌসুম শেষের আগে দাম আরও কমবে বলে আশা সংশ্লিষ্টদের।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজশাহীতে প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড ঘুরে দেখলেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় তাকে প্রাণ আরএফএল গ্রুপের কর্মকর্তারা মিলের সকল সেকশন ঘুরিয়ে দেখান। পরে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, এই কারখানায় এ পর্যন্ত 2000-এর বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এতে অঞ্চলে কমেছে বেকারত্ব সমস্যা। এছাড়াও আগামী 2 বছরের মধ্যে এই কারখানায় বিভিন্ন সেকশনে আরও 10,000 সহ মোট 12,000 কর্মী নিয়োগ করা হবে। অনুষ্ঠানে বেশ কিছু কর্মীদের মাঝে নিয়োগের অফার লেটার তুলে দেন উপদেষ্টা। এবারে খেলার খবর। দেশের ক্রিকেট তখনই ভালো হবে যখন সব লেভেলের ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলবেন। গণমাধ্যমে কথা বলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় তিনি জানান, ছোটবেলাতেই যাতে ক্রিকেটাররা সঠিকটা শিখতে পারেন সেজন্য গ্রাসরুট লেভেলের কোচদের প্রশিক্ষিত করে তোলার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরাগ আরমানের রিপোর্ট। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা অনেক আগে থেকেই বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, কিন্তু সবাই চাইলেও কাজটা হয়ে ওঠেনি। কোথায় যেন বাধা, সেই বাধা টপকাতে উঠে পড়ে লেগেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি। আর ছেলেবেলা থেকেই যেন ক্রিকেটাররা সঠিকভাবে খেলাটা শিখতে পারে, সেজন্য কোচদের ট্রেনিং করানোর বিকল্প নেই। একটা তো পরিকল্পনা আছে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, রুট লেভেল নিয়ে কাজ করা। এট দ্য সেম টাইম আমাদের যারা কোচেস আছেন তাদেরকে কিভাবে আরো আপগ্রেড করা যায়, কিভাবে আধুনিক কোচিং দেওয়া যায়। অবভিয়াসলি বায়োমেকানিক্স এখন ক্রিকেটের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা নিয়েও কাজ করতে চাই। 3 দিনের কোচিং কোর্সে অতিথি হিসেবে এসে হাবিবুল বাশার সুমন জানান, অনেক ক্রিকেটাররা এখন কোচিং পেশায় আসতে চাইছেন। যারা ক্রিকেট খেলেছেন তাদের ক্রিকেট মস্তিষ্ক সাধারণের চেয়ে একটু হলেও এগিয়ে, আর সব লেভেলে ভালো ক্রিকেট চর্চা হলে দেশের ক্রিকেটেরই উন্নতি। ডোমেস্টিক ক্রিকেটে ভালো ক্রিকেট হয় তখন ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডটা কিন্তু এমনি বেড়ে যায়। সো ওইখানে যদি আমরা ভালো করতে পারি, ন্যাশনাল গেমের স্ট্যান্ডার্ড পারফরমেন্স তখন এমনি ভালো। দেশের বিভিন্ন স্থানে দায়িত্বরত কোচদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আরো প্রশিক্ষিত করতে গেম ডেভেলপমেন্ট ইউনিটের ব্যানারে 3 দিনের কোচিং কোর্সের আয়োজন করেছে বিসিবি। প্রথমবারের মতো আয়োজিত এই কোর্সে 28 জন কোচ অংশ নিচ্ছেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট গণ অভ্যুত্থানে সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টার কার্যালয়। কাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি, সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বলছে বিএনপি। সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। 5 আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই ডিএমপি। বেগম জিয়ার নেতৃত্বে ভোটের চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি, প্রত্যাশা নেতাকর্মীদের। আগামী নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। মার্কিন শুল্কের বাড়তি চাপে পোশাকের মূল্যে কোনো ছাড় না দিতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ বিজিএমইএর সভাপতির। ট্যারিফ নিয়ে স্বস্তি থাকলেও সুযোগ নেই আত্মতৃপ্তির। এবং 33 জুলাই শেখ হাসিনা সরকারের পতনের 1 দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।